খবরদার, তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। তোমার ওই পাপী হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না। রাই প্লিজ, আমার কথাটা একটু শোনো। না, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আজ আমি বলবো, তুই শুধু কান দিয়ে শুনবি। সব কিছু ছেড়ে তোর মতো একটা 2 টাকার অনাথ ছেলের সাথে পালিয়ে এসেছিলাম আমি, কিন্তু সেটাই আমার জীবনের বড় ভুল ছিল। ফরমালিনযুক্ত শাকসবজি যেমন উপর থেকে ভালো এবং ভেতর থেকে পচা থাকে, ঠিক তেমনি তুইও উপর থেকে ঠিকই সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকিস, কিন্তু ভেতরটা তোর পচা। প্রত্যেকটা ডাক্তারের কথাগুলো আমার হৃদয় তিলে তিলে ভেঙে দিয়েছে। সন্তান না হওয়ার অন্য কোনো প্রবলেম থাকলে আমি মুখ বুঝে নিজের ভাগ্যকে সদরে বরণ করে নিতাম, কিন্তু এমন সমস্যা আমি কি করেই বা মেনে নেব, যে সমস্যার জন্য আজ তুমি নিজেই সবচেয়ে বড় দায়ী। আজ খুব ভালো করেই বুঝতে পারছি, রিলেশনে থাকাকালীন তুই কেনই বা বারবার আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইতি। তুই শুধু আমার দেহটাকেই চাইতি, আমাকে না। সেদিন যদি তুই আমার দেহটাকে পেতি, তাহলে হয়তো সেই কবেই আমাকে ছেড়ে চলে যেতি। তুই একটা চরিত্রহীন শাহরিয়ার। তোর মতো মুখোশধারী মানুষকে ভালোবাসাটাই আমার বৃথা ছিল। হ্যাঁ, আমি মানছি, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে আমি একটু বিপথে চলে গিয়েছিলাম। এমনকি তোমাকে অনেকবার শারীরিক সম্পর্ক করার কথাও বলেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমার ভালোবাসা আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। সব কিছু মিথ্যে হলেও আমার ভালোবাসাটা মিথ্যে না রাই। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি ছাড়া যে আমার জীবনটা অচল। চুপ কর, দোহাই লাগে, তোর মুখ দিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই রুম থেকে বের হ এক্ষুনি, আমি একটু একা থাকতে চাই। রাই। অতঃপর রাই আমাকে জোর করে রুম থেকে বের করে দিয়ে দরজাটা বন্ধ করে দিল। দরজায় কান পাতলে আমার বুকের ভেতরটা যেন কুঁকড়ে ওঠে। রায়ের কান্নার কণ্ঠ আমার কান দিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি। মেয়েটা হয়তো অনেক কষ্ট পেয়েছে। সব কিছুর জন্য একমাত্র আমি দায়ী। দরজার একটু পাশে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান্নায় চোখ ভিজিয়ে কখন যে নিদ্রা আমাকে তার দেশেতে নিয়ে গেল, হঠাৎ কারো কোমল স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। রাত ঠিক 1টা হবে। সামনে তাকিয়ে দেখি রাই। রাইকে দেখা মাত্রই আমি ওকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি। প্লিজ রাই, আমাকে ভুল বোঝো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। প্লিজ রাই, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে মা হওয়ার সুখ না দিতে পারলেও তোমাকে আমি বুক ভরা ভালোবাসা দিতে পারবো। নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তোমাকে আমি আগলে রাখবো। শাড়ির আঁচল দিয়ে আমার চোখের জলগুলো মুছে দিয়ে রাই বলল, দূর বোকা, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? ছেড়ে যদি যাওয়ারই ছিল, তাহলে সেই কবেই চলে যেতাম। এত কিছুর পরেও কি তোমার সাথে একই ছাদের নিচে থাকতাম? জানি না কেন তোমাকে ছাড়তে মন চায় না। তুমি এত ভুল করার পরেও আমি শেষমেশ সব কিছু মেনে নিয়েছি, কিন্তু আর ভুলেও কোনো ভুল করো না, তাহলে কিন্তু আমাকে আর পাবে না, চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। এখন চলো, খাবার খাবে। না, আমার এখন আর খিদে নেই। চুপ, চলো বলছি, আমিও কিন্তু খাইনি। তাহলে আর কি, চলো। অতঃপর রাই আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল। পরের দিন সকাল সকাল রাইয়ের হাতে আবার খাবার খেয়ে তার কপালে একটা চুমু এঁকে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। শুনেছি বউয়ের কপালে চুমু দিলে নাকি দিনকাল ভালো কাটে। যাই হোক, অফিসে এসে প্রচুর কাজের মোকাবেলা করতে থাকলাম আমি। রাত 8:30 অফিস ছুটির পর বাসায় এসে এদিক ওদিক সব জায়গায় রাইকে খুঁজেও পেলাম না। শেষমেশ ফোন দিয়েও কোনো লাভ হয়নি, কারণ রায়ের ফোন সুইচ অফ। পরিশেষে হতাশ হয়ে সোফায় বসার সময় আমার চোখের নজর কেড়ে নেয় সামনের টেবিলে পড়ে থাকা নীল রঙের একটা কাগজ। খুব আগ্রহ নিয়ে ভয়ে ভয়ে কাগজটা হাতে তুলে নিয়ে প্রতিটা ভাঁজ খুলে পড়তে লাগলাম। প্রিয় শাহরিয়ার, জানি না কিভাবে বলবো, তাই চিঠিতে লিখে গেলাম। কথা একটাই, আমি তোমার সাথে এভাবে দিনের পর দিন সন্তানহীন ভাবে প্রতিনিয়ত কষ্টগুলো বুকে ধারণ করে দুকড়ে দুকড়ে মরতে পারবো না। তাই না বলে নীরবে তোমায় ছেড়ে চলে গেলাম নিজের আপন ঠিকানায়। যদি আমার জন্য তোমার ভালোবাসা সত্যি হয়, তাহলে সেই ভালোবাসার কসম করে বলছি, দয়া করে আমাকে আর খোঁজো না। ভুলে যাও আমাকে। মনে মনে ভেবে নিও আমি বলে কেউ তোমার ছিল না। ভালো থেকো। চিঠিটা পড়ে ধপাস করে চোখে কান্নায় জর্জরিত হয়ে ফ্লোরে পড়ে গেলাম। কালকে রাতে তো আবার সব ঠিক হয়ে গেছিল, কিন্তু আজ কি হলো? কেন? কষ্টে বুক ফেটে যাচ্ছে আমার। চোখের জলগুলো ঝরে পড়তে পড়তে
চোখ দুটো জলশূন্য হয়ে যাওয়ার উপক্রম। আজ 4টা দিন ধরে রুমের এক কোণে পড়ে আছি। বেঁচে থাকার ইচ্ছেটাই আমি হারিয়ে ফেলেছি। রহিকা ভাবি অনেকবার দরজা নক করলেও তাকে প্রতিবার ব্যর্থ হয়েই আমার ফ্ল্যাটের সামনে থেকে ফিরতে হয়। রাত যখন গভীর হয় তখন আমি নিজের ফ্ল্যাট থেকে বের হয়ে ছাদের সীমানার প্রায় দ্বার প্রান্তে চলে যাই। আর এক পা বাড়ালেই মৃত্যু আমাকে চিরদিনের জন্য তার সাথে করে নিয়ে যাবে। বাঁচার কোনো ইচ্ছে নেই আমার। রায়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়লেই কষ্ট আমাকে চিরচির করে খায়। আজ আমার ভুলের জন্যই রাই মা হতে পারিনি, তাই চলে গেছে আমায় ছেড়ে আজীবনের জন্য। আমি পাপী, আমার জন্যই রায়ের জীবনটা নষ্ট হয়েছে। তাই আমি চলে যাচ্ছি পৃথিবীর মায়া ত্যাগ করে, কারণ আমি চাই না আমার জন্য পরবর্তীতে রায়ের কোনো প্রবলেম হোক। রাই খুশি থাকুক নতুন মায়ার নতুন মানুষের নতুন খাঁচায় বন্দি হয়ে। আমি হেরে গেছি, ভেঙে চুরমার হয়ে গেছি। আমি আর বাঁচতে চাই না। বাঁচার ইচ্ছে আকাঙ্ক্ষা আমার মধ্যে আর নেই। আমি বাঁচব না, বাঁচতে চাই না। আমি জাহান্নামী, চিরকাল জাহান্নামের আগুনে জ্বলে পড়ে মরব। অতঃপর আর কিছু না ভেবে আমি ছাদ থেকে লাফ দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছিলাম, ঠিক সেই সময় কেউ একজন আমাকে পিছন থেকে টেনে ছাদের মধ্যস্থানে নিয়ে আসে। পিছনে তাকিয়ে দেখি রহিকা ভাবি। চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছেন। আগে থেকে যেটার পূর্বাভাস পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। রহিকা ভাবি ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেন আমার সাদা চামড়ার নরম দুটি গালে। গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, কারণ তিনি আমার বড় এবং এ বাড়ির মালিক। তাই চাইলেও আমি কিছু বলতে পারলাম না। অতঃপর রহিকা ভাবি আমাকে বললেন, 4টা দিন রুমের ভেতরে পড়েছিলে, হাজার বার দরজায় নক করার পরেও কোনো রেসপন্স করনি। আর আজ গভীর রাতে তুমি ছাদে এসেছো শুধুমাত্র দুনিয়ার মায়া থেকে সর্বকালের মতো মুক্তি পাওয়ার জন্য। কিন্তু কেন? কি হয়েছে? রহিকা ভাবির কথাগুলো শুনেও আমি না শোনার ভান করে রয়েছি। এই মুহূর্তে মৃত্যু ছাড়া আর কোনো কিছুর প্রতি আমার ইন্টারেস্ট নেই। কথার কোনো উত্তর না পাওয়াতে রহিকা ভাবি এবার তার চেয়ে আর একটু রেগে বললেন, কি হলো বলছো না কেন? ও, এখন সব বুঝতে পেরেছি। কয়েকদিন আগে রায়কে স্মার্ট ফর্সা একটা ছেলে, যার সামনে সিনেমার নায়িকারাও শূন্য, সেই ছেলের সাথে খুব ক্লোজ হয়ে বসে কোথায় যেন চলে যেতে দেখেছি। আর তাদের মুখ থেকে এই কথাও বলতে শুনেছি তারা খুব শীঘ্রই বিয়ে করে দেশের বাইরে চলে যাবে। আর এমনিতেও সেদিনকার পর থেকে রায়কে তো আর দেখিনি, তার মধ্যে আবার তোমার এই মর্মান্তিক কাণ্ড। হ্যাঁ, কি সুন্দর তোমাদের সংসারটা শেষমেশ ভেঙে গেল। আমি অনুভব করতে পারছি কষ্ট তুমি বেশি পেয়েছো, কারণ তুমি রায়কে খুব ভালোবাসতে। নিয়তি যা চেয়েছে তাই হয়েছে। এখন ওসব কথা ভেবে নিজেকে সারাক্ষণ কষ্ট ও যন্ত্রণায় রাখাটা সবচেয়ে বড় বোকামি। যা চলে যাওয়ার কথা ছিল সে আজ অথবা কাল শেষমেশ ঠিকই উড়াল মেরে চলে গেছে। দুঃস্বপ্ন মনে করে সবকিছু ভুলে যাও। এই 4 দিনে নিজের শরীরের কি করুণ দশাটাই না করেছো। তোমার দিকে ঠিক মতো তাকানোই যাচ্ছে না। আমার ফ্ল্যাটে চলো, পেট ভরে খাবে। না জানি কতদিন ধরে তুমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত। চলো আমার সাথে। না ভাবি, আমার খিদে নেই। আমি চলে যাচ্ছি নিজের ফ্ল্যাটে। আর এমনিতেই এত রাতে কেউ যদি আপনার ফ্ল্যাটে আমাকে দেখে নেয়, তাহলে সবাই খারাপ কিছু ভেবে নিয়ে সমাজের সামনে বাজে মন্তব্য করে লাঞ্ছনা, অপমান, হেনস্থা করার চেষ্টা করবে। তাই এত রাতে আপনার ফ্ল্যাটে না যাওয়াটাই আমার জন্য উত্তম। অতএব আমি নিজেকে সামনে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসলাম। রাত পার হচ্ছে না, আমার কষ্টগুলো আমার ভেতরটা ক্ষয় করে ফেলেছে। বুকের ভেতরটা কষ্টে ভরে গেছে, আর রাখার কোনো জায়গা নেই। বিষাক্ত তীরের আঘাতে আমার অন্তরটা নীলাশায় পরিণত হয়েছে। জানি না কখন ঘুমিয়েছি, তবে কিছুক্ষণের নিদ্রা আমাকে সব কষ্ট ভুলিয়ে দিয়েছিল। জানালা দিয়ে সূর্যের হালকা রোশনি আমার ঘুম ভাঙার সূত্রপাত ঘটায়। চোখের পাতা মেলে দিনের আলো দেখতেই দুনিয়ার সব কষ্ট আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসতে না বসতেই কলিং বেল বেজে উঠল। এই সময় কে আসতে পারে? হয়তো রহিকা ভাবি, আর না হলে দুধওয়ালা দুধ দিতে এসেছেন। এটাও তো হতে পারে রাই এসেছে। আহ, কি বেহায়া মন আমার, এখনো তার অপেক্ষায় প্রহর গুনছি। অতএব দরজা খুলে দেখলাম দুধওয়ালা এসেছে। দুধওয়ালার কাছ থেকে দুধ নিয়ে দরজা বন্ধ করে দিলাম। অফিসে যাইনি অনেক দিন ধরে, তবে অফিসের কাজগুলো বাসা থেকে
ল্যাপটপের সহযোগিতায় করারও ব্যবস্থা রয়েছে। অফিসের কাজ ঘরে বসে ল্যাপটপে কমপ্লিট করে দুধটুকু গরম করে খেয়ে নিলাম। আজ কেন জানি দুধটা আগের থেকে অন্যরকম লাগছে। রাই থাকাকালীন যখন দুধওয়ালা দুধ দিয়ে যেত তখন কেন জানি আমার কাছে একটু তিতা তিতা লাগতো, তবে আজ লাগছে না। আশ্চর্য, প্রচুর ঘুম পাচ্ছে আমার। আর অবশ্য ঘুম তো পাওয়ারই কথা, কারণ দুধের সাথে আমি ঘুমের ওষুধ খেয়েছি। না জানি এ ঘুম আবার কখন ভাঙে। তবে ঘুমানোর আগে সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, এই ঘুম যেন আর কখনো না ভাঙায়। রাত 10:30 ঘটিকার সময় আমার নিদ্রা ভঙ্গ হয়। কারো কোমল স্পর্শে চোখ মেলে দেখি রইকা ভাবি। আশ্চর্য, সে কি করে আমার রুমে প্রবেশ করতে পারলো? দরজা তো আমি বন্ধ করেই ঘুমিয়েছি। ভাবি, আপনি এখানে এ সময়? কেন আসতে পারি না নাকি? তাই বলে না বলে বিনা অনুমতিতে যে কারো রুমে চলে আসবেন? আর আমি তো দরজা বন্ধ করে এসেছিলাম, কিন্তু আপনি কি করে আসলেন? তোমার দরজা খোলা দেখেই তো আমি আসলাম। তোমার জন্য নিজের হাতে রান্না করে এনেছি, উঠে খেয়ে নাও। আপনি কেন অযথা আমার জন্য এত কষ্ট করে খাবার বানাতে গেলেন? এসবের কি কোনো প্রয়োজন আবশ্যক ছিল? ইচ্ছে করছিল তাই করেছি। এখন কথা না বাড়িয়ে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও। জানি না হঠাৎ করে রহিকা ভাবির ঠিক কি হলো। আগে তো কখনো এভাবে খাবার বানিয়ে আনা তো দূরে থাক, খেয়েছি কিনা জিজ্ঞেস করতো কিনা সন্দেহ। এমনিতে খিদেও অনেক লেগেছে, তাই আর না করতে পারলাম না। ফ্রেশ হয়ে এসে খাবারগুলো চেটে পুটে শেষ করে ফেললাম। আর যাই হোক, রহিকা ভাবি কিছু পারুক বা না পারুক, রান্নাটা ঠিক ভালোই করতে পারে। আমার খাবার খাওয়া শেষ হলে রহিকা ভাবি খাবারের প্লেটগুলো নিয়ে চলে গেলেন। জ্যোৎস্না রাত, উত্তর দিক দিয়ে মন মাতানো বাতাস, আকাশে তারাগুলো জলজল করে ফুটে উঠছে। আর তাদের মাঝে চোখের সামনে ফুটফুটে ছোট বাচ্চাদের চেহারার মতো উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে রায়ের চেহারাখানি। খুব করে মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন আমি আর রাই এমন রাতে পাশাপাশি হাত ধরে বসে আকাশের তারাগুলো গুনতাম। জানি না সে এখন কেমন আছে, কি অবস্থাতে আছে। প্রিয় ভালোবাসার মানুষটি, তবে সে যেখানেই থাকুক, যেমনই থাকুক, সে যেন সুখেই থাকে। আমি না হয় দুঃখে পার করে দিলাম জীবন, তবুও প্রিয় মানুষটার সুখটাই আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান এক রত্ন, যেই রত্নের দাম আমার কাছে আমার জীবনের চেয়েও অধিক। যখন আমি ভাবতে ভাবতে একসময় বিভোর হয়ে পড়েছিলাম, তখন আমার কাঁধে কারো ছোঁয়া অনুভব করলাম। পিছনে ফিরতেই দেখতে পেলাম রহিকা ভাবি। কি ব্যাপার শাহরিয়ার, এত রাতের সাথে কেন? আবার মরার ইচ্ছা মাথায় চাপলো নাকি? না, এমনি দাঁড়িয়ে জ্যোৎস্না রাতে উপভোগ করছি। রহিকা ভাবি আমার পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে আকাশের তারাগুলোর দিকে আঙুল দিয়ে ইশারা করে বললেন, জানো শাহরিয়ার, একসময় আমিও রাত জেগে এভাবেই কারো পাশে দাঁড়িয়ে তারাগুলো গুনতাম, কিন্তু ভাগ্যের পরিহাসে এখন আর সেই মানুষটি আমার ছায়া হয়ে পাশে নেই। বড্ড একাকী অনুভব করি আমি। তার অভাবটা আমাকে খুব কষ্ট দেয়। আছো জানি না রহিকা ভাবি এসব কথা আমাকে কেন বলছে। আমি রহিকা ভাবির থেকে নিজের দূরত্বটা বেশ খানিক বজায় রেখে বললাম, আজ আসি ভাবি, আমার খুব ঘুম পেয়েছে। কথাটা বলেই আমি সেখান থেকে নিজের ফ্ল্যাটে চলে আসলাম। রহিকা ভাবি আমার চলে আসার সময় কিছু একটা বলতে গিয়েও কেন যেন থেমে যায়। কি বলতে চেয়েছিল রহিকা ভাবি তখন? দূর, সে যাই হোক, আমার ভাবার সময় নেই। সোফায় গিয়ে ধপাস করে বসে পড়লাম। অন্তরটা ভেতর থেকে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিছু অপূর্ণ থাকার বেদনা আমাকে প্রতিদিন গলা টিপে হত্যা করে। চোখের জলগুলো টপ টপ করে গাল বেয়ে বেয়ে পড়ছে। আজ আয়নাতে নিজের সামনে নিজে দাঁড়াতেই ভয়ে গা আমার ছমছম করে। চোখের নিচের কালো দাগগুলো আমাকে সত্যিই শিহরিত করে। সোফা থেকে নেমে ফ্লোরে হাঁটু গেড়ে বসে ধীরে ধীরে রায়ের জন্য কান্নায় ভেঙে পড়ছি। হয়তোবা ভাগ্য আমাকে কিছু সময়ের জন্য রায়কে উপহার দিয়েছিল। সময় ফোরানোর সাথে সাথে হয়তো রায়ও সময়ের সঙ্গে হারিয়ে গেছে। হঠাৎ আমার চোখের দৃষ্টি গিয়ে পড়ল টেবিলের নিচে এক কোণে পড়ে থাকা ছোট একটা লাল রঙের কাগজ। লাল রঙটা রায়ের বেশ পছন্দ ছিল। কেন জানি না চাইতেও ছোট কাগজটা সেখান থেকে উদ্ধার করে কাগজটার প্রতিটা ভাঁজ খুলে যা দেখলাম তাতে আমি আটকে যাই। কারণ লাল কাগজে লেখা আছে, প্রিয় শাহরিয়ার, অসীম ভালোবাসি তোমায়। তুমি অফিসে যাওয়ার পর মা বহুদিন পর ফোন দিয়ে বলেছিল বাবা আমাদের বিয়েটা মেনে নিয়েছে। বাবা হাসপাতালে আছেন, খুব অসুস্থ, শেষবারের মতো আমাকে দেখতে চান। খবরটা শুনে যতটা না খুশি হয়েছি, তার চেয়ে বেশি দুঃখ পেয়েছি বাবার অসুস্থতার কথাটা শুনে। এখন নিশ্চয়ই ভাবছো
কথাগুলো ফোনে না বলে কাগজে কেন লিখলাম? আসলে আমি বাবার কাছে গিয়েই তোমাকে সবকিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন আমি ওয়াশরুমে ছিলাম তখন কে যেন আমার ফোনটা রুম থেকে চুরি করে নিয়ে যায়। তাই বাধ্য হয়ে কথাগুলো কাগজে তুলে ধরতে হচ্ছে। বাবার কাছে যাচ্ছি, তুমিও খুব তাড়াতাড়ি চলে এসো, বাবা তোমাকেও দেখতে চেয়েছে। ইতি, তোমার প্রিয়তমা, রাই। লেখাগুলো পড়ে আমি সঙ্গে সঙ্গে আটকে উঠি। তাহলে ওই নীল রঙের কাগজে ওসব কে লিখেছিল, যেটা আমি টেবিলের উপরে পেয়েছিলাম? দ্রুত সেদিনকার নীল রঙের কাগজটা খুঁজে বের করে লেখাগুলো চেক করে দেখি, কোনোটার সাথে কোনোটা মিলছে না। নীল রঙের কাগজে লেখাগুলো কার সাথে যেন মিলে যাচ্ছে। ঠিক মনে পড়ছে না সে কে ছিল। হ্যাঁ, মনে পড়েছে, রহিকা ভাবি মাঝে মধ্যে আমাকে দিয়ে বাজার করতেন এবং বাজারের লিস্ট তিনি নিজের হাতে লিখে দিতেন। কেন যেন তার হ্যান্ড রাইটিং এর সাথে লেখাগুলো মিলে যায়। অতএব পরের দিন সকালবেলা কনফার্ম হওয়ার জন্য রহিকা ভাবিকে বাজার করে দেওয়ার বাহানা দিয়ে একটা লিস্ট তৈরি করিয়ে দিলাম। রহিকা ভাবি তো আজ খুব খুশি। বাজারে যাওয়ার নাম করে ঘুরে ফিরে নিজের ফ্ল্যাটে ফিরে এসে লেখাগুলো মিলিয়ে দেখি, সত্যি নীল রঙের কাগজের লেখাগুলো রহিকা ভাবির হ্যান্ডরাইটিং এর সাথে হুবহু মিলে যাচ্ছে। তার মানে সবকিছুর পিছনে রহিকা ভাবি। কিন্তু রহিকা ভাবি কেনই বা এমনটা করলো? কি তার উদ্দেশ্য? কি চাই সে? রহিকা ভাবির এরূপ কর্মকাণ্ডে আমি স্পষ্ট বুঝতে পারছি রহিকা ভাবি আমার আর রায়ের ভালোবাসার সংসারটা ভেঙে ফেলার অপচেষ্টা করছে। কিন্তু এসব করে রহিকা ভাবির ঠিক কী লাভ হবে জানি না। রহিকা ভাবি কেন আমাদের সংসারটা ভাঙতে চান? তবে এর রহস্য যে করেই হোক আমার চোখে ঝাপসা থেকে পরিষ্কার করতেই হবে। ঠিক মনে পড়ছে না শেষ কবে নিজের ফোনটাকে ছুঁয়েছিলাম। ফ্ল্যাটের সব জায়গায় ভালো করে খুঁজে পেলাম না। কি আশ্চর্য, আমার ফোনটা ফ্ল্যাট থেকে কোথায় বা যাবে? নিশ্চয়ই কেউ আমার ফোনটা সরিয়ে ফেলেছে। এটা রহিকা ভাবির কাজ নয় তো? রাইহীন এই কদিন আমার বুকটা কষ্টের নদীতে ভেসে যাচ্ছিল। রাইও কি আমিহীন এভাবে কষ্ট পাচ্ছে? এখন যে করি হোক সর্বপ্রথম রায়ের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম খুঁজে বের করতে হবে আমাকে। উফ, কি মুশকিল! রায়ের মা বাবা, আত্মীয় স্বজন কারো নাম্বারই তো আমার কাছে নেই। রায়ের জন্য আমার মনটা প্রতিনিয়ত উতলা হয়ে রয়েছে। রায়কে দুনয়ন জুড়ে দেখতে ইচ্ছে করছে, তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তার কপালে পবিত্র এক চুমু এঁকে দিয়ে বলতে ইচ্ছে করছে, অসীম ভালোবাসি তোমায়। এখন যত দ্রুত সম্ভব আমাকে রায়ের কাছে, অর্থাৎ রায়ের বাবার বাড়িতে যেতে হবে। পরবর্তীতে এসে রহিকা ভাবির একটা ব্যবস্থা করে বাসা ছেড়ে দিব। অতঃপর দ্রুত রেডি হয়ে ফ্ল্যাট থেকে বের হতে না হতেই রহিকা ভাবি সামনে এসে হাজির। এসব কি শাহরিয়ার? তোমার না আমাকে বাজার করে দেওয়ার কথা ছিল? বাজারগুলো কোথায়? আমার লিস্টে যা যা লিখে দিয়েছিলাম সব কিছু সঠিকভাবে নিয়ে এসেছো তো? বাজার কোথায়? তোমার হাতে বাজারের ব্যাগ বা থলে তো দেখতে পাচ্ছি না। তার মানে তুমি এখনো বাজারে যাওনি? রহিকা ভাবির কোনো কথার কোনো উত্তরই আমি দিচ্ছি না। এক কথায় তাকে আমি পাত্তাই দিচ্ছি না। রহিকা ভাবির সাথে এই মুহূর্তে কথা বলার কোনো মন মানসিকতা আমার নেই। রহিকা ভাবিকে এখন দেখলে কেন জানি আমার ঘৃণা ঘৃণা লাগে। চুপচাপ নিস্তব্ধ হয়ে রহিকা ভাবির পাশ কাটিয়ে দ্রুত বেগে চলে এলাম। রহিকা ভাবি হয়তো হঠাৎ আমার কাছ থেকে এমন আচরণ আশা করেনি। অনেকবার পিছন থেকে আমাকে ডেকেও ছিল, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। রাস্তার এপাশে দাঁড়িয়ে আছি। রায়দের শহরে যাওয়ার বাস রাস্তার ওপাশ থেকে ছাড়ে। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা পার করে ওপাশে যাওয়ার চেষ্টা করছি। তেমন একটা যানবাহনের চলাচল দেখতে পাচ্ছি না। বুক ভরা কষ্ট আর নানা ধরনের টেনশন যেন আমার মাথায় ঘূর্ণায়মান ঘূর্ণিঝড়ের সূত্রপাত ঘটাচ্ছে। না জানি আমাকে না পেয়ে রাই এখন কি করুণ দশাতেই না আছে। হঠাৎ করেই নীল রঙের একটা গাড়ি এসে আমাকে হালকা ধাক্কা দিয়ে রাস্তার মাঝে ফেলে দিয়ে চলে যায়। মানুষ আজ কত নিষ্ঠুর! একবার ঘুরেও দেখলো না যে কার রক্ত জড়িয়ে এভাবে দেখেও না দেখার অভিনয় করে গাড়ি চালিয়ে চলে গেল। ভাগ্যিস তেমন একটা ক্ষতি হয়নি আমার, শুধু মাথাটাই বেশ খানিকটা ফেটে গিয়ে রক্তপাত হচ্ছে। এর জন্য 2 দিন হাসপাতালে থাকতে হয় আমাকে। খবর পেয়ে একবার রহিকা ভাবি এসেছিল আমাকে দেখতে। অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষমেশ মুখ কালো করেই তাকে তার বাসায় ফিরতে হয়। আজ আবার রায়ের বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন যখন রায়ের বাবা সবকিছু মেনেই নিয়েছেন, তাহলে শ্বশুর বাড়ি বলাই উত্তম। রায়দের বাড়িতে আসতে আসতে
রাত হয়ে যায়। গেট সাজানো বাড়ি, আশপাশটা প্যান্ডেল দিয়ে সাজানো। সারা বাড়িতে লাল নীল নানা রকমের বাতি ঝিলমিল করছে। অনেক মানুষের আনাগোনা, দেখে তো মনে হচ্ছে বিয়ে বাড়ি। আমি আমার ভুল ঠিকানায় চলে আসলাম না তো? না, ঠিকানা তো ঠিকই আছে, এটাই রাইদের বাড়ি। কিন্তু রাইদের বাড়িতে ঠিক কার বিয়ে সেটাই আমাকে খুব করে ভাবাচ্ছে। আমার জানা মতে রায়ের কোনো ভাই বা বোন নেই, বাবার একমাত্র সন্তান হচ্ছে রাই। তবে রাইদের বাড়িতে আবার ঠিক কার বিয়ে হচ্ছে না চাইতেও মাথার ভিতরে নানা ধরনের দুশ্চিন্তার উদ্ভব হতে শুরু করলো। কেন জানি ভয়ে আমার শরীরটা ছমছম করছে। বাড়ির গেট অতিক্রম করে ভেতরে প্রবেশ করতেই কিছু কিছু লোকের দৃষ্টি আমার উপর এসে পড়ে। কি অদ্ভুত চাহনি তাদের! চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তারা রেগে আছেন। বাড়ির ভেতরে যতই এগোচ্ছি আমার উপর আশেপাশে থাকা মানুষের চোখের দৃষ্টি ততই বাড়ছে। বুঝে উঠতে পারছি না সবাই কেন তাদের অদ্ভুত চোখের চাহনি আমার উপর নিক্ষেপ করছে। আর একটু সামনে এগোতেই আমার সম্পূর্ণ পৃথিবীটা যেন কালো আধারে ঢেকে আসতে আরম্ভ করে। চোখের সামনে লাল শাড়ি পরনে বধূ সেজে বসে আছে রাই, যা আমার কল্পনারও বাহিরে ছিল। তাহলে কি নীল রঙের কাগজে যা লেখা ছিল তা সব সত্যি ছিল? কিন্তু তা কি করে হয়? নীল রঙের কাগজের লেখাগুলো তো রহিকা ভাবির ছিল। কি হচ্ছে এসব? মাথা কেন ঘোরাচ্ছে আমার? রাই আমাকে দেখতে পেয়ে মুখ ঘুরিয়ে নিয়ে তার বাবাকে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে বলল, বাবা, ওই বেঈমানটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি ওর পাপী মুখ অব্দি দেখতে চাই না। রায়ের বলা কথাগুলো যেন আমার বুকটা ভেদ করে অন্তরে গিয়ে লাগলো। কি বলছে এসব রাই? রায়ের কাছে গিয়ে তার হাত শক্ত করে ধরে কান্না ভেজা কণ্ঠে বললাম, এসব কি বলছো রাই? আর তুমি বধূর সাজে কেন? কি হচ্ছে এসব? আমার কথার উত্তরে রাই এই প্রথমবারের মতো আমার গালে দুটো কষে থাপ্পড় বসিয়ে দেয়। রায়ের থাপ্পড় যেন আমাকে স্তব্ধ করে দেয়। অতঃপর রাই কিছুটা ভেজা কণ্ঠে আমাকে বলল, খুব অবাক হচ্ছিস আমাকে বধূ বেশে দেখে, তাই না? হ্যাঁ, আজ আমার বিয়ে। তোর জন্য কি করিনি আমি? নিজের পরিবার ছেড়ে তোর মতো 2 পয়সাওয়ালা একটা অনাথ ছেলের হাত ধরেছিলাম। যখন শুনলাম তোর বাবা হওয়ার যোগ্যতা নেই, তারপরেও তোকে আমি মেনে নিয়েছিলাম। আরে, তোকে এই হৃদয়ে গেঁথে রেখেছিলাম, যেখান থেকে দুনিয়ার কেউ বের করতে পারতো না। কিন্তু তুই নিজের ভুলের কারণেই আমার হৃদয় থেকে বেরিয়ে গেলি। তুই আমার সাথে বেইমানি করেছিস শাহরিয়ার। আমাকে ভালোবাসার নামে ধোঁকা দিয়েছিস। আমার ভাবতেও খুব অবাক লাগছে। আমার রুচি এতটাই নিচে নেমে গিয়েছিল যে তোর মতো এক চরিত্রহীন মানুষকে নিজের সারা জীবনের সুখ দুঃখের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম। রাই, এসব কি বলছো তুমি? আমি কেনই বা তোমাকে ধোকা দিব? তুমি তো ভালো করেই জানো তোমাকে না দেখা মাত্র আমি থাকতে পারি না। তুমি আমার পাশে না থাকলে যে আমি হাঁটতেও পারি না। তুমি ছাড়া যে আমার জীবনটা অচল। তারপরও কেন এসব কথা বলছো? আমাকে এভাবে সবার সামনে অপমান করছো। কি আমার অপরাধ? কেনই বা তুমি আজ এমন করছো আমার সাথে? জঘন্য পাপ করার পরেও কেন নিজেকে বারবার সাধু হিসেবে প্রমাণ করতে চাচ্ছিস? আর কত মিথ্যা বলবি তুই? তোর কি লজ্জা বলতে কিছু নেই? হুর, আমি কেনই বা তোর সাথে অযথা কথায় জড়াচ্ছি? তোর করা পাপগুলো দেখিয়ে দিলেই তো তুই এমনিতেই চুপসে যাবি। রাই কথাগুলো বলার পরপরই একটা ফোন আমার কাছে এগিয়ে দিয়ে বলল, নিজের চোখেই দেখ তোর করা পাপগুলো, তারপর তুই নিজেই বল তোর সাথে এর চেয়ে আর কোন জঘন্যতম ব্যবহারটা আমার করা উচিত। ফোনটা হাতে নিয়ে কিছু ছবির দিকে তাকাতেই আমার চোখগুলো রূপকথার গল্পে থাকা কোন এক দানবের চোখের মতো বড় বড় হয়ে যায়। সত্যি অবাক না হয়ে আর পারলাম না। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রহিকা ভাবির সাথে আমি অন্তরঙ্গ অবস্থায় পড়ে আছি। নিজের চোখকে যেন আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো রহিকা ভাবির সাথে এমন কিছু করিনি। তার মানে ওই দিন যখন আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমে মগ্ন ছিলাম, তখন রহিকা ভাবি আমার ফ্ল্যাটে এসে নিজের সাথে আমার আপত্তিকর ছবি তুলে নিজেই রাইকে পাঠিয়েছে। রহিকা ভাবির উপর আমার প্রচণ্ড রাগ হচ্ছে। তার নাম শুনলেই ঘৃণায় আমার শরীরটা শিরশির করে উঠছে। রহিকা ভাবির তো আমি কোনো ক্ষতি করিনি, তাহলে কেন সে আমার সাথে এমনটা করলো? কি হলো এখন চুপ কেন? হাওয়া বেরিয়ে গেছে? বিশ্বাস করো রাই, আমাদের ভালোবাসার কসম করে বলছি এসব মিথ্যে আমি বলছি। আসলে সত্যিটা কি রহিকা ভাবি? স্টপ শাহরিয়ার, আমি আর কোনো কথা তোর মুখ নামক এই পাপি ডিভাইস দিয়ে শুনতে চাই না। আমি তোকে সেদিন বলেছিলাম না আর কোনো ভুল না করতে, তাহলে আমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবি।
এখন আর কিচ্ছু করার নেই। ভালো সেটাই হবে তুই আর কোনো কথা না বাড়িয়ে চলে যা এখান থেকে। আর যাওয়ার আগে আমার সাইন করা এই ডিভোর্স পেপারগুলো নিয়ে যা। এখন শুধু তোর সাইন করা বাকি আছে, দ্বিধাবোধ না করে সাইনটা করে দিস। রাগ। বাবা, তুমি যদি তোমার মেয়ের মুখে একটু হাসি অন্তত দেখতে চাও, তাহলে চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই বেঈমান ধোঁকাবাজ মানুষটাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। অতপর রায়ের কথা মতো তার বাবা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। একটিবারের মতো কেউ শুনতে চায়নি আমার কথা। যখন আমাকে টেনে হিচড়ে বাড়ির গেটের সামনে এনে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, তখন বাড়ির গেটের সামনে ফুল দিয়ে সাজানো একটা গাড়ি উপস্থিত হয় এবং সেই গাড়ি থেকে বরের সাজে নিজের সুখ দুঃখের ছোটবেলার সঙ্গী রাকিবকে দেখে সত্যি আজ একের পর এক ঘটনা আমাকে অবাক না করে আর পারছে না। রাকিব তো খুব ভালো করেই জানতো আমি রাইকে ভালোবাসি, তাহলেও কি করেই বা পারলো আজ বরের রূপে এখানে হাজির হতে? হে প্রভু, কেন বারবার আমার সাথে এমনটা হয়? কি দোষ করেছি আমি? নিয়তি কেন ঘুরে ফিরে প্রতিবার অজস্র কষ্ট, যন্ত্রণা, বেদনাগুলোকে আমাকে ইঙ্গিত করে চিনিয়ে দেয়? ছোটবেলা থেকেই কষ্ট আমার জীবনসঙ্গী ছিল, আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। আনমনে কোথায় হেঁটে হেঁটে যাচ্ছি তা আমার খেয়ালের বাহিরে, তবে আজ আমার দুঃখে যেন গোটা আকাশটা মেঘাচ্ছন্ন রূপ ধারণ করেছে। কখনো ভাবতেও পারিনি যে রহিকা ভাবি এতটা নিম্ন মনের, নিচু স্বভাবের একজন নারী। কি এমন অপরাধ করেছি আমি যে রহিকা ভাবি আমার সাথে এমন এক নিষ্ঠুর কাজ করলো, আমাকে এভাবে ফাঁসিয়ে দিল, রায়ের সামনে আমার মাথাটা নিচু করে দিল, আমাদের সংসারটা ভেঙে চূর্ণ বিচূর্ণতে রূপান্তর করে দিল। শুধুমাত্র রহিকা ভাবির জন্য আজ ভালোবাসার মানুষটি আমাকে ভুল বুঝে নতুন এক খাঁচায় বন্দী হওয়ার জন্য বধূর সাজে বিয়ের পিড়িতে বসেছে। জানি না এতে আমার ঠিক কতখানি কষ্ট হচ্ছে, কিন্তু আজ তার চেয়েও অধিক কষ্ট লাগছে এটা ভেবে যে মাত্রাতিরিক্ত খেটে যার অপারেশনের জন্য নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম, আজ সেই বন্ধুই যে খুব ভালো করে জানতো আমি রাইকে নিজের জান প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু তারপরও সব কিছু জেনে শুনে এটা আজ সে কী করেই বা পারলো? জানি না আর কতদিনই বা আমি এই পৃথিবীর মানুষদের রং বেরঙের রূপগুলো দেখতে পারবো। রাইহীন বেঁচে থাকাটা আমার পক্ষে কষ্টসাধ্য ব্যাপার, কারণ রাই ছিল আমার বেঁচে থাকার অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি আমিও রাইকে ছাড়া বেশি দিন বাঁচতে পারবো না। তবে তার আগে আমাকে যে করেই হোক রহিকার ভাবির মুখোমুখি হতে হবে, তার উপর আঙুল তুলে বলতে হবে কেন আমার সংসারটা ধ্বংসের শীর্ষস্থানে তুলে দিল, কেন আমার সাথে তিনি এরূপ জঘন্য অন্যায় করলেন, কি এমন ক্ষতি করেছিলাম তার, যার জন্য আমাকে আজ এরূপ কঠিন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের গন্তব্যে যাওয়ার একটা বাসে গিয়ে উঠলাম। পরের দিন সকাল সকাল নিজের শহরে গিয়ে পৌঁছালাম। সারা রাত বাসে বসে নীরবে কান্না করেছিলাম, এই ভেবে এতক্ষণে রাই হয়তো নতুন কারো খাঁচায় বন্দি হয়ে গেছে। আস্তে আস্তে বাস থেকে নেমে পড়লাম। মাথাটা হালকা ঝিমঝিম করছে, সঙ্গে মাথা ব্যথা তো বটেই। বাড়ির সামনে আসতেই দেখতে পেলাম রহিকা ভাবি বেলকনিতে দাঁড়িয়ে শান্ত মাথায় নিজের চুল চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে। অতপর দ্রুত রহিকা ভাবির ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজানোর সাথে সাথে রহিকা ভাবি দরজা খুলে দেয়। হয়তো এতক্ষণ আমার অপেক্ষাতেই ছিল। আমি জানতাম তুমি ঘুরে ফিরে আমার দুয়ারেই আসবে। তা কি খাবে, চা না কফি? এমনিতেই মাথাটা গরম হয়ে রয়েছে, তার মধ্যে আবার রহিকা ভাবির এমন কথাগুলো আমাকে আমার রাগের শীর্ষে নিয়ে গিয়েছে। ঠাস ঠাস করে কষে দুটো রহিকা ভাবিকে থাপ্পড় দিয়ে ধিক্কার দিতে দিতে বললাম, ছি, আপনার কি লজ্জা শরম আত্মসম্মান বলতে কিছুই নেই? আপনার কি ক্ষতি করেছি আমি? আপনি কেন আমার সংসারটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন? চুপ করে থাকবেন না, উত্তর দিন রহিকা ভাবি। থাপ্পড় মারাটা তোমার একেবারেই ঠিক হয়নি শাহরিয়ার। উত্তর একটাই, আমার তোমাকে চাই। হ্যাঁ, আমার মনটাও না অনেকবার বলেছিল থাপ্পড়টা মারা উচিত হয়নি, তবে গলা চেপে মেরে ফেলাটাকে উচিত বলে সম্বোধন করেছে। শাহরিয়ার, চেঁচাবেন না, কথা আসতে বলুন। আর আমাকে চাই মানে? আমি কি কোনো প্লাস্টিকের হাতের খেলনা যে চাইলেই পেয়ে যাবেন? শুধুমাত্র আপনার মন মানসিকতা আর নোংরামির জন্য আজ আমার ভালোবাসার মানুষটি আর আমার বুকে নেই। আজ আমার বুক শূন্য, আর শূন্য বুকে রয়েছে শুধু যন্ত্রণা। আমার জবাব চাই, আপনি কেন আমার সাথে এমন করলেন? কতবার বলবো
আমার তোমাকে চাই, শুধু তোমাকে, সঙ্গে তোমার বউকে নয়। তাই তো ওকে পথের কাঁটা ভেবে সরিয়ে দিয়েছি নিজের পথ থেকে। আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই, নতুন করে তোমার সাথে সংসার করতে চাই। একবার যদি তুমি রাজি হয়ে যাও তাহলে আমার এই বিশাল সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু তোমার নামে করে দেব। আমাকে বিয়ে করলে তুমি কখনো কষ্টে থাকবে না, বরং রাজার মতো বিলাসিতার সাথে থাকতে পারবে। ভাবি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনি ভুল মানুষকে ভুল ধরনের কথা শোনাচ্ছেন। আমি শাহরিয়ার লোভের কাছে নিজের পরাজয় স্বীকার করি না। স্বয়ং লোভ আমার কাছে নিজের পরাজয় স্বীকার করে হার মানতে বাধ্য হয়। যথাসম্ভব এখন রায়ের বিয়ে বাসর সব হয়ে গেছে, এখনো রায়ের কথা ভেবে কি কোনো লাভ আছে? এখন ওরা তোমার দূরত্বটা অনেক বেশি। তাই বলছি তুমি আমার প্রস্তাবে সহমত প্রকাশ করো। কথা দিচ্ছি, রায় তোমাকে যতটা না সুখ রাখতে পেরেছে তার চেয়েও দ্বিগুণ আকারে আমি তোমাকে সুখে রাখবো। রাই আর আমার দূরত্বটার পিছনে তো আপনি নিজেই দায়ী। আর আপনার প্রস্তাবে সহমত করার চেয়ে নিজের প্রাণটা হারিয়ে ফেলা শতগুণ ভালো। আপনি আমার সংসার ভেঙেছেন, রাইকে আমার বুক থেকে আলাদা করেছেন, রায়ের চোখে আমাকে অমানুষ হিসেবে আখ্যায়িত করেছেন, রায়ের পরিবারের সামনে আমার মাথাটা ডাউন করে দিয়েছেন। কি ভাবছেন এসব করে আপনি আমাকে অতি সহজে পেয়ে যাবেন? ব্যাপারটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তবে একটা কথা শুনে রাখুন, আপনাকে আমি অতি সহজে কিছুতেই ছাড়ছি না। আমি নিশ্চিত যে আমি রায়হীন বেশি দিন বাঁচতে পারবো না। তবে এটাও নিশ্চিত করে বলছি, মরার আগে আপনি আমাকে যতটা কষ্টের মুখোমুখি করিয়েছেন তার চেয়ে বেশি কষ্ট যন্ত্রণার সাথে আপনার সাক্ষাৎকার করিয়ে আপনাকে মারব। কথাগুলো বলেই আমি রহিকা ভাবির ফ্ল্যাট থেকে নিজের ফ্ল্যাটে চলে আসলাম। আসার সময় রহিকা ভাবি বলেছিল, এত কিছু করেছি এমনি করেই আমার হাতের বাইরে চলে যাওয়ার জন্য নাকি? তুমি আমার হাতের মুষ্টি বদ্ধ চাইলেও বের হতে পারবে না। অতএব রহিকা ভাবির এমন হাস্যকর কথায় আমি কোনো রকমই পাত্তা না দিয়ে চলে আসলাম। সব কিছু গুছিয়ে নিচ্ছি, আজই এখান থেকে চলে যাব। পরিশেষে সব কিছু গুছিয়ে নিয়ে যখন ফ্ল্যাট থেকে বের হতে যাব তখন বাড়ির অন্যান্য অনেক ভাড়াটিয়া আমাকে আটকে ফেলে, কিছুতেই যেতে দিচ্ছে না। তারা নিজেরাই একে অপরকে বলাবলি করছে। দেখো দেখো, কদিন আগে বাড়িওয়ালা সর্বনাশ করে এখন হুট করে লুকিয়ে লুকিয়ে এসে সব কিছু গুছিয়ে নিয়ে কিভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই, একে কেউ যেতে দিবেন না, শক্ত করে ধরে রাখুন যাতে পালিয়ে কোথাও যেতে না পারে। তারা কি বলছে এসব আমার মাথায় কিছুই ধরছে না। আর আমি রহিকা ভাবির কি সর্বনাশ করলাম? যা, সর্বনাশ তো আমার সাথে রহিকা ভাবি করেছেন। ভাড়াটিয়া লোকগুলো আমাকে কোনো রকম কথা বলার সুযোগ না দিয়ে জোর করে একটা রুমে আটকে দেয়। যাওয়ার আগে তাদের মধ্যে কেউ একজন বলে যায়, রহিকা ভাবির সাথে আকাম উকাম করে তাকে প্রেগনেন্ট করে এখন সাধু সাজা হচ্ছে। সন্ধ্যার পরে তোমাদের বিয়ে দেওয়া হবে, তাই এখন চুপচাপ রুমের মধ্যে পড়ে থাকাটা তোমারই মঙ্গল। লোকটার কথা শুনে আমি যেন স্তব্ধ হয়ে যাই। কি বলছে এসব? তার মানে এসব রহিকা ভাবির একটা চাল। সন্ধ্যার পরে আমাকে রুম থেকে বের করে জোর করে রহিকা ভাবির রুমে নিয়ে যাওয়া হয়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। রহিকা ভাবি হালকা সাজে বসে আছেন, তার সামনেই কাজী সাহেব বসে আছেন। আমাকে জোর করে রহিকা ভাবির পাশে বসিয়ে দেওয়া হলো। আমি হাজারবার চিৎকার করে বললেও যে আমি নির্দোষ, এসব মিথ্যে, আমাকে ফাঁসানো হয়েছে, কিন্তু কেউই করলো না আমায় বিশ্বাস। সবাই যেন রহিকা ভাবির হাতের পুতুল। রহিকা ভাবি যা বলছেন সবাই তা মানছেন। পরিশেষে আমাকে যখন কবুল বলতে বলা হয় তখন আমি চুপসে গেলাম। কিছুতেই সেই শব্দটা আমার মুখ থেকে বের হচ্ছে না। হঠাৎ পিছন থেকে একটা লোক আমার মাথায় থাপ্পড় মেরে বললেন, চুপচাপ কবুল বলো, নইলে শেষ করে ফেলবো। এই লোকটাকে আমি চিনি, এলাকার প্রভাবশালী ক্ষমতাধারী মানুষ, সম্ভবত উনি রহিকা ভাবির মামা হবেন। হঠাৎ কেউ একজন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলল, এই বিয়ে বন্ধ করুন। কণ্ঠটা শুনে আমার হৃদয়টা যেন লাড়া দিয়ে উঠল। আমার দুনয়ন যেন বিশ্বাস বলে কিছুই করতে পারছে না যে এটার কেউ না, স্বয়ং রাই। রাইকে দেখে রহিকা ভাবি সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। বেশ খানিকটা অবাক হয়ে যান তিনি। সবার চোখের চাহনি একমাত্র রায়ের দিকে। রাইকে দেখে কিছুটা আস্থা ফিরে পেলাম আমি। কিন্তু রাই এখানে কেন এসেছে? তার মানে রায়ের বিয়েটা হয়নি? রাই কি সব সত্যিটা জানতে পেরেছে? অসম্ভব। রাই কি করেই বা এসব জানবে? মাথায় কিছুই ঢুকছে না আমার। সব কিছুই নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি।
জানি না এখন ঠিক কী থেকে কী হতে চলেছে। রাই যখন এখানে এসেছে তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো বড় আকারের কারণ রয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করতে করতে রাই কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, যে কোনোদিন সন্তানের পিতাই হতে পারবে না, সে কি করে রোহিকা ভাবিকে প্রেগনেন্ট করে? হাস্যকর। কথাটা বলার পরপরই সবার মুখের উপর মেডিকেল রিপোর্টগুলো ছুঁড়ে মারে রাই। সবাই যেন অনেকটা থমকে যায়। রোহিকা ভাবিও কেন জানি কিছুটা ভয় ভয় রয়েছেন। রোহিকা ভাবির মামা মেডিকেল রিপোর্টগুলো ফ্লোর থেকে হাতে তুলে নিয়ে ভালো করে দেখার পর তিনিও অবাকের শীর্ষ স্থানটা লাভ করেছেন। কিছুটা বিচলিত হয়ে তিনি রোহিকা ভাবিকে জিজ্ঞেস করলেন, সত্যিই তো, যে কোনো দিন সন্তানের মুখ অবাধে দেখতে পারবে না, সে কি করেই বা তোকে প্রেগনেন্ট করে? মেডিকেল রিপোর্টগুলোতে তো স্পষ্ট লেখাই আছে ও কোনোদিন পিতা হওয়ার সুখটা অনুভব করতে পারবে না। তাহলে এটা কি করেই বা সম্ভব? রোহিকা ভাবির কপালটা ঘামে একাকার। ভয়ে তার গলাটা যেন শুকনো মরুভূমির মতো হয়ে গেছে। এক হাত দিয়ে অন্য হাতের আঙুলগুলো মুচড়ামুচড়ি করে আমতা আমতা ছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। রোহিকা ভাবির চুপ করে থাকাকে কেন্দ্র করে রাই আবার বলল, সো এখন আমতা আমতা করা ছাড়া আর কি বা বলবেন? তার কাছে বলার মতো এখন কোনো শব্দই তার মুখে আর জন্ম নিতে চাচ্ছে না, কারণ শব্দগুলো ও হয়তো বুঝতে পেরেছে ওনার মুখটা ঘৃণিত। তিনি একজন মিথ্যাবাদী, নিচু স্বভাবের নারী। তিনি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছেন। প্রথমে আমাকে ভুল বুঝিয়ে আমার থেকে শাহরিয়ারকে দূর করার চেষ্টা করেছেন। তারপর এখন মিথ্যার আশ্রয় নিয়ে শাহরিয়ারকে তার বিষাক্ত গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। ওনার না আছে চরিত্র, না আছে আত্মসম্মান। আমি বলি কি, ওনার জন্মেরই ঠিক নেই। যদি জন্মের ঠিক থাকতো তাহলে হয়তো এমন জঘন্যতম একের পর এক পাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলতো না, পরের স্বামীর দিকে নজর দিত না। রোহিকা ভাবি, আপনি তো প্রেগনেন্ট, তাই না? এখানে থাকা সবার চোখে তো এটা স্পষ্ট, শাহরিয়ার কখনো সন্তানের পিতা হতে পারবে না। তাতে বোঝাই যায় শাহরিয়ার আপনার সাথে এরূপ পাপ কাজে জড়ায়নি। তাহলে সে কে যে আপনাকে প্রেগনেন্ট করলো? উফ, চুপ থাকবেন না, বলুন সে কে যার সাথে আপনি রাতের অন্ধকারে পাপে লিপ্ত ছিলেন? সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন, কারো মুখে কোনো শব্দ নেই। সবাই যেন বোবা হয়ে গেছেন। রায়ের প্রত্যেকটা কথা যেন রোহিকা ভাবির কাছে বিষের চেয়েও অধিক লাগলো, যা ওনার মুখের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায়। রোহিকা ভাবি এখনো চুপ করে রয়েছেন, হয়তো বলার মতো এখন আর তার কাছে কোনো কিছুই নেই। উচিত ভাবেই ফেসে গেছেন তিনি। হঠাৎ রাই রোহিকা ভাবির গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, এই থাপ্পড়টা আমাদের সংসারে ফাটল সৃষ্টি করার জন্য উপহার স্বরূপ। রায়ের দেওয়া থাপ্পড়ের 5টা আঙুলের স্পষ্ট ছাপ রোহিকা ভাবির ফর্সা গালে ফুটে উঠেছে। রায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন রোহিকা ভাবি। কিন্তু তার একটা আফসোস, তিনি এখন আর কিছুই করতে পারবেন না, কারণ তার সমস্ত খেলা রীতি টেনে দিল রাই। অনেকক্ষণ চুপ থাকার পর রোহিকা ভাবির মামা রায়ের মতো রোহিকা ভাবির গালে কষে এক থাপ্পড় বসিয়ে দিয়ে কিছুটা ভাঙা গলায় বললেন, আজ খুব ভালো করে বুঝতে পেরেছি সেদিন রোহিত কেন তোকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। যে ছেলেটা তোর জন্য নিজের জান প্রাণ দিয়ে দিতেও প্রস্তুত ছিল, সে কি করেই বা নিজেকে তোকে ডিভোর্স দিয়ে চলে যায়। জানিস, এই ব্যাপারটা আমার কাছে খুবই ঝাপসা লেগেছিল, কিন্তু আজ সব পরিষ্কার হয়ে গেল। নিশ্চয়ই তোর স্বভাব, আচরণ, চরিত্র সঠিক ছিল না, তাই এত ভালোবাসার পরেও শেষমেশ নিজেই ডিভোর্স দিয়ে তোর মতো এক চরিত্রহীন নারীকে ত্যাগ করে চলে যায় রোহিত। সি, আজ কেন জানি তোকে নিজের ভাগ্নি বলে স্বীকার করতে কষ্ট হচ্ছে। কথাগুলো বলার পরপরই রোহিকা ভাবির মামা মাথা হালকা নিচু করে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেন। বাকি লোকজন চুপ করে তাকিয়ে রয়েছেন রোহিকা ভাবির দিকে। অতঃপর রোহিকা ভাবি হালকা একটা হাসি দিয়ে অন্য রুমে চলে যান। বুঝলাম না এত অপমানের পরেও মুখে হাসি কি করেই বা থাকে। হয়তো ভুল করে কান্নার বদলে হেসে ফেলেছেন তিনি। হঠাৎ বিকট এক শব্দ যেন সবার নজর নিমিষে কেড়ে নিল। শব্দটা রোহিকা ভাবির রুম থেকে এসেছে। সবাই দ্রুত পায়ে রোহিকা ভাবির রুমে গিয়ে বেশ খানিকটা আটকে ওঠে, কারণ চোখের সামনেই বিছানায় পড়ে আছেন রোহিকা ভাবি। মাথা দিয়ে টপ টপ করে পড়তে থাকা অজস্র রক্ত সম্পূর্ণ বিছানাটাকে ভিজিয়ে ফেলেছে। রোহিকা ভাবির হাতের একটু পাশেই একটা গান পড়ে আছে। সবার যেন আর বুঝতে কোনো প্রকার সমস্যা হলো না যে রোহিকা ভাবি নিজেই নিজের মাথায় শ্যুট করেছেন। শব্দ পেয়ে রোহিকা ভাবির মামা সহ আরও অনেকে ছুটে এলেন। রোহিকা ভাবির বড় বড় করে তাকিয়ে থাকা চোখগুলো যেন ভয়ে আমার শরীরকে বারবার শিউরে তুলছে। কি ভয়ানক রোহিকা ভাবির চোখগুলো,
মনে হচ্ছে সেই চোখ দিয়ে এখনো রহিকা ভাবি আমাকে দেখছেন। পরিশেষে বেশিক্ষণ আর থাকতে পারলাম না সেখানে, কারণ রহিকা ভাবির মৃত শীতল দেহের দিকে তাকালেই আমার শরীরটা শিরশির করে ওঠে। রাত ঠিক 2:45 হবে। আমিও রাই তাদের বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে আছি। পূর্ব দিক দিয়ে মন দোলানো হালকা বাতাস যেন মনকে সতেজ করে তুলছে। 1 কাপ কফি এগিয়ে দিয়ে রাই বলল, আসার সময় তো অনেক বকবক করলা, কত প্রশ্নই না করলে, কিন্তু তখন কিছুই বলতে পারিনি তোমাকে। এখন তোমার সব প্রশ্নের জবাব দেওয়ার সময় এসেছে। যেদিন রহিকা ভাবি স্বয়ং নিজে ছবিগুলো পাঠায়, সেদিন আমার চোখ যেন কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না। খুব কেঁদেছিলাম আমি, ভেঙে পড়েছিলাম, বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, অন্তরটা প্রতিনিয়ত তোমার জন্য কেঁদে উঠছিল। অতঃপর বাবা যখন এসব ছবিগুলো দেখে, তখন রাগে ফোনটাই ভেঙে চূর্ণ বিচূর্ণতে রূপান্তর করে ফেলে। পরবর্তীতে রহিকা ভাবি নিজেই স্বয়ং আমাকে মেসেজ পাঠিয়ে বলেন, তুমি 2 দিন পর আমাদের এখানে আসবে, আমি যেন তোমার মিথ্যা কান্নার মায়ায় না পড়ি। তুমি আসবে শুনে তোমাকে কিছুটা কষ্ট দেওয়ার জন্য আমি বাবাকে 2 দিনের মধ্যে আমার বিয়ের আয়োজন করতে বলি। অতএব বাবা আমার কথা মতো 2 দিনের মধ্যে বিয়ের সব ব্যবস্থা করে ফেলে। যেদিন তুমি আসবে সেদিনে আমার বিয়ে হওয়ার কথা ছিল। যখন তুমি আসলে তখন খুব ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরতে, কিন্তু তখন কোনো অদৃশ্য বাধা যেন আমাকে থামিয়ে দেয়। বারবার শুধু রহিকা ভাবির সাথে তোমার আপত্তিকর ছবিগুলো আমার চোখের সামনে ভাসছিল। সেদিন সবার সামনে তোমাকে অপমান করার পর ডিভোর্স পেপার বলে কয়েকটা পেপার দিয়েছিলাম, কিন্তু সেদিন তো তুমি পেপারগুলো নিজের সঙ্গে করে নিয়ে যাওনি। যদি নিতে তাহলে বুঝতে সেটা ডিভোর্স পেপার ছিলই না। তুমি নিজেই একটু ব্রেন খাটিয়ে ভেবে দেখো, এত তাড়াতাড়ি ডিভোর্স পেপার পাওয়া কি সম্ভব? এটা সাধারণ একটা পেপার ছিল, যেখানে লেখা ছিল, যতদিন দেহে আছে প্রাণ অসীম ভালোবেসে যাব আমি শুধুই তোমায়। আমি না হয় দুঃখ নিয়েই চিরনিদ্রায় শায়িত হলাম, কিন্তু তুমি সুখী থেকো, চাওয়া আমার একটাই। কথাগুলো বলেই রাই একটু থামলো, হালকা নিঃশ্বাস নিয়ে কফির কাপে চুমুক দিয়ে আবার বলা আরম্ভ করলো, সেদিন তুমি যখন চলে গিয়েছিলে তখন আমি সবার আড়ালে গিয়ে বিষের শিশিটা হাতে নিয়েছিলাম, কারণ তুমিহীন বেঁচে থাকাটা আমার কাছে খুবই যন্ত্রণার। তাই চলে যেতে চেয়েছিলাম সবকিছু ছেড়ে। যখন বিষের শিশিটা খুলে বিষ পান করতে যাচ্ছিলাম, তখন আমার সাথে যার বিয়ে হওয়ার কথা তাকে সবার আড়ালে এক কোণে কারোর সাথে কথা বলতে দেখি। তার কথাগুলো আমার কান দিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, এবং কিছুক্ষণ তার কথাগুলো শুনে আমি সঙ্গে সঙ্গে বিষের শিশিটা হাত থেকে ফেলে দিয়েছিলাম, কারণ তার কথাবার্তা শুনে আমি জানতে পারলাম ও আমার খুব কাছের বন্ধু। আর সবচেয়ে বড় কথা, তোমার বন্ধু রাকিব সেই সময় রহিকা ভাবির সাথে ফোনে অট্ট হাসিতে মেতে ওঠে। তোমাকে কিভাবে ষড়যন্ত্র করে ফাঁসালো সেই সব কথাই বলছিল। ব্যাস, এতেই ওর কেল্লা ফতে। পরিশেষে সবার সামনে উদুম মার খাওয়ার পর গলগল করে মুখ থেকে সব সত্যি কথা বলে দেয়। তোমার বন্ধু আমাকে পছন্দ করতো অনেক আগে থেকেই। পালিয়ে বিয়ে করার পর যখন প্রথম আমরা রহিকা ভাবির বিল্ডিং এ গিয়ে উঠি, তখন সেই প্রথম দিন থেকেই রহিকা ভাবির সুদর্শন আকর্ষণ সবকিছু কেড়ে নিয়েছিলে তুমি। প্রায় সময় খেয়াল করতাম রহিকা ভাবি কেমন এক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু তখন তেমন একটা গুরুত্ব দেইনি। তোমার ওই বন্ধু আমাকে দেখার জন্য প্রায়ই বাসার সামনে আসতো। তোমার বন্ধু রাকিব এও খুব সহজে বুঝতে পারে যে রহিকা ভাবি তোমাকে পছন্দ করে। পরিশেষে তোমার বন্ধু আর রহিকা ভাবি গভীর এক ষড়যন্ত্রের ফোন দিয়ে আটে আমাদেরকে একে অপরের থেকে আলাদা করার জন্য। কারণ রহিকা ভাবির তোমাকে চাই, আর তোমার বন্ধুর শুধু আমাকে চাই, এইটুকু বলেই তোমার বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু শেষমেশ তারা ব্যর্থই হলো। খারাপ লোকেরা কখনো তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, তা রহিকা ভাবি আর রাকিব জলযন্ত্র প্রমাণ। যাই হোক, অবশেষে সব ঝামেলা মুক্ত হলাম। হাজার শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে, আমাদের একে অপরের থেকে চিরদিনের জন্য আলাদা হতে দেয়নি। আস্তে আস্তে কয়েকটা দিন কেটে গেল। আজ শেষবারের মতো রায়ের জোড়াজড়িতে তার বাবার একজন পরিচিত বড় ডাক্তারের কাছে আসলাম। সব পরীক্ষা নিরীক্ষার পর শ্বশুরের পরিচিত ডাক্তার যা বলল তা শুনে আমি আর রাই একে অপরের চোখের দিকে তাকাতে লাগলাম। কারণ ডাক্তার বললেন আমার এমন কোনো সমস্যা বলতে কিছুই নেই। আমাকে রোজ দুধের সাথে একটা পাওয়ারি ওষুধ খাওয়ানো হতো, যেটা খেলে রায়ের সাথে আমার মিলন হলেও রাই গর্ভপাত করতে পারতো না, অর্থাৎ রাই কখনো প্রেগনেন্ট হতো না।
ডাক্তারের কথা শুনে আমরা দুজনেই অবাক হয়ে আগের মেডিকেল রিপোর্টগুলো দেখাতেই তিনি হেসে বললেন, এসব নকল কেউ আপনাকে মিথ্যা বলে প্রতারণা করছে। রায়ের বাবার পরিচিত ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আমিও রাই আবার সেই চেনা পরিচিত শহরে যে কয়টা ডাক্তার দেখিয়েছিলাম তাদের প্রত্যেকের কাছে এসে আসল রিপোর্টগুলো দেখাতেই তারা প্রত্যেকেই ভয় একটা কথাই বলল, আর সেটা হলো রোহিকা ভাবি তাদের নাকি এমনটা করার জন্য আগে থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে রেখেছিল। প্রতারণা করার জন্য তাদের প্রত্যেকে পুলিশের হাতে তুলে দিলাম। পরিশেষে যে প্রতিদিন দুধ দিয়ে যেত সেই দুধওয়ালার কাছে গিয়ে তাকে ভয় দেখাতেই সব সত্যিটা নিমিষেই বলে দিল। তারও কথা একটাই, রোহিকা ভাবি রোজ এসে আমার দুধের সাথে এসব মিশিয়ে যেত, আর এর জন্যেই নাকি দুধওয়ালা কিছু টাকাও পেত। দুধওয়ালাকে পুলিশের হাতে তুলে দিলাম না, কারণ তার এমনিতেই অনেক গরু মারা গেছে, সেই সাথে অনেক টাকার লোকসানও হয়েছে। এটাই হয়তো তার শাস্তি। আজ বা কাল পাপের শাস্তি সবাইকে পেতেই হবে। শুধুই আমি রোহিকা ভাবির জন্য একটু হলেও মন খারাপ করেছিলাম। ইস, সেদিন রোহিকা ভাবি নিজের ফাঁদে নিজেই ফেসে গিয়েছিলেন। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে, খচ্চর বেড়ি মরছে। অবশেষে বহুদিন কেটে গেল। আমার সংসারে এখন যেন ভালোবাসার কোনো কমতি নেই, কারণ সৃষ্টিকর্তার অসীম দয়ায় আমার স্ত্রী রায়ের কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। এখন আমাদের সংসারটা যেন সাজানো গুছানো পরিপূর্ণ।